আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা আশা করি সকলেই ভালো আছো এবং সকলে পড়াশোনা ঠিকমতো করছো। তোমরা জানো ঈদের আগে আমি বলেছিলাম যে কুরবানি ঈদের আগে কিন্তু আমাদের এটা হচ্ছে সর্বশেষ ক্লাস বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্ম থেকে যুক্তিবিদ্যার জন্য। তো তোমরা আজকে ক্লাসটিতে আশা করি সকলেই অ্যাটেন্ড করবে এবং খুব মনোযোগের সাথে ক্লাসটি করবে, কারণ আমরা আজকে কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যা অধ্যায়টি শেষ করে দিব ইনশাআল্লাহ। এবং এই অধ্যায়ের ইনস অ্যান্ড আউটস খুঁটিনাটি বিষয়ে তোমাদের যদি প্রবলেম থাকে সেগুলো তোমাদের সলভ করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি সকলেই তোমাদের ক্লাসে যারা জয়েন করে ফেলেছো জানিয়ে দাও কি কোথায় জয়েন করছে এবং শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে। সকলে মিলে ক্লাসটি করো, অবশ্যই খাতা কলম নিতে ভুলবে না, ঠিক আছে? তাহলে আমরা আজকে টপিক কিন্তু আমি একটু লিখে রেখেছি, তোমাদের কয়েকটি কোশ্চেনও লিখে রেখেছি, এগুলো আমি লাস্টে সলভ করব। আমাদের টপিক আজকে হচ্ছে সত্য সারণীর গঠন প্রক্রিয়া। আমরা সত্য সারণী অলরেডি গঠন করে যৌগিক বাক্যের সত্যমান নির্ণয় করেছি। তারপর সত্য সারণী টোটাল একটু জটিল বাক্য হলে তার গঠন প্রক্রিয়াটা কেমন হবে সেটি আমরা দেখব। আর দেখব হচ্ছে যে সাধারণ মান নির্ণয় পদ্ধতিতে যৌগিক বাক্যের সত্যমান নির্ণয়ের প্রক্রিয়া। এবার এই নিয়মটি শেখার পরে আমরা এই তিনটি ম্যাথ সলভ করব, প্রবলেম সলভ করব, তাদের সত্যমান যৌগিক বাক্যের সত্যমান নির্ণয় করব। আর আমাদের একটি বাক্য বাকি ছিল নিষেধক বাক্য, গতদিন আমরা টাইমের জন্য শেষ করতে পারিনি। নিষেধক বাক্যের সত্যমান নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা আলোচ্য বিষয়টা এগুলি মুছে দিচ্ছি, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তোমরা কমেন্টে জানাতে থাকো যে কি কোথা থেকে জয়েন করছো এবং আগে কোন টপিকে কার প্রবলেম এখনই জানিয়ে দেওয়া শুরু করো, তাহলে আমি ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা একটুখানি আলোচনা শুরু করি বরাবরের মধ্যে, তারপরে তোমাদের কমেন্ট দেখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আগের যে একটু বাকি ছিল যেটি, সেটি হচ্ছে যে নিষেধক বাক্য। আমরা নিষেধক বাক্যের গঠন এবং তার সত্যমান নির্ণয়ের চেষ্টা করব, তাই না? তো নিষেধক বাক্যের গঠন এবং তার সত্যমান নির্ণয়ের জন্য আমাদের ফার্স্ট নিষেধক বাক্যের সংজ্ঞাটা আমরা শিখে নিব বরাবরের মতো। দেখো, নিষেধক বাক্য বলতে আমরা কি বুঝি? যেটি হচ্ছে যে কোনো বাক্যকে স্বীকার করে নেওয়ার পর নিলে কি হয়, যেমন মনে করো যে করিম হয় সৎ, যে আমি স্বীকার করে নিয়েছি। আচ্ছা, তাহলে এই বাক্যটিকে যখন আমি অস্বীকার করব, যখন কোনো সদর্থক যুক্তি বাক্যের পূর্বে এমন নয় যে এই চৌধুরী যোগ করে দেওয়া হয়, তখন সেটা নিষেধক বাক্যে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ কোনো বাক্য কোনো বিবৃতি সম্বন্ধে বা উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু অস্বীকার করলে, কোনো বিবৃতিকে অস্বীকার করলে সেটি নিষেধক বাক্যে রূপান্তরিত হয়ে যায়। তাহলে মোটামুটি এই বাক্যটি যদিও দেখতে সরল মনে হয়, যে আমি যদি বলি যে বাংলাদেশ নয়, আমি যদি বলি বাংলাদেশ হয় উর্বর দেশ, সাপোজ বাংলাদেশ হয় উর্বর দেশ, উর্বর মাটির দেশ। এই কথাটি যদি বলি যে বাংলাদেশ হয় উর্বর মাটির দেশ, তাহলে কি হবে? দেখো, যে এই বাংলাদেশ হয় উর্বর মাটির দেশ, এই কথাটিকে আমরা যদি এখন অস্বীকার করি, তাহলে আমরা কি বলবো? যে বাংলাদেশ এমন নয় যে, আমরা বলবো এমন নয় যে বাংলাদেশ হয় উর্বর মাটির দেশ। তোমাদের যদি এই কথাটি একটু মেনে নিতে কষ্ট হয়, তাহলে আমি অনুর্বর দিলে তোমাদের জন্য এটা আর সমস্যা হয় না। যে বাংলাদেশ হয় অনুর্বর মাটির দেশ, এই কথাটি তুমি মেনে নিতে পারছো না, তাই না? তাহলে আসল কথাটা কি, যে এমন নয় যে বাংলাদেশ অনুর্বর মাটির দেশ, বাংলাদেশ উর্বর মাটির দেশ। তাহলে এই যে কথাটি আমরা বললাম, এই যে শুরুতে আমরা এমন নয় যে এই অংশটি যোগ করলাম, তার ফলে এটি একটি যৌগিক বাক্যে রূপান্তরিত হয়ে গেল। এবং দেখি কে কে জয়েন করেছো, আমি কথাটি শেষ করিনি। যে এটি তার ফলে কি হলো, যৌগিক বাক্যে রূপান্তরিত হয়ে গেল এবং এটি একটি নিষেধক বাক্য হয়ে গেল। নিষেধক, দ্যাট মিন্স এই যে এমন নয় যে নেগেটিভ, এই সেন্সটি যোগ করে দেওয়া হলো। দেখি কে কে জয়েন করেছো। নাহার, শামসুন নাহার, ওয়ালাইকুম আসসালাম, থ্যাঙ্কস। ইসলামপতি খুশিয়ারা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। রজত কান্তি দাস, ওয়ালাইকুম আসসালাম। রাফি আছো, রুমি, ওয়ালাইকুম আসসালাম। সকলকে ধন্যবাদ। সাথে ওয়ালাইকুম আসসালাম। খুশিয়ারা, এই চ্যাপ্টারে আজ প্রথম ক্লাস করছো। খুশিয়ারা, কোনো ব্যাপার না, আমি জানি তুমি অনেক মেধাবী। তুমি আজকে ক্লাসটি করো, আজকে এই টপিকটা বুঝলে আগেরগুলো বুঝতে সহজ হয়ে যাবে। কারণ আমরা আজকে সত্য সারণী গঠন পড়বো, সাথে যৌগিক বাক্যের সত্যমান নির্ণয় করবো। এটা যদি ভালোভাবে বুঝতে পারো, আগের দিনের যে ক্লাসটা আমরা করছি সেটা খুব ইজি হয়ে যাবে তোমার, সেটাই মূলত আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে।
জগন্নাথপুর গভর্নমেন্ট কলেজ সুনামগঞ্জ, রজতকান্তি, ধন্যবাদ তোমাকে অসংখ্য। সেন্ট্রাল উইমেন্স কলেজ নূরনবী, নূরনবী তুমি কি মানে ফ্যামিলি কোনো আইডি থেকে হয়তো বা ক্লাস করছো, ঠিক আছে, সকলকে ধন্যবাদ। দেবেন্দ্র কলেজ থেকে বিভিন্ন জায়গা থেকে তোমরা ক্লাস করছো, আসলে আমি খুব গর্বিত তোমাদের সাথে একসাথে ক্লাস করতে পারি, তোমাদেরকে ক্লাসটা নিতে পারে আমি গর্বিত। ওকে, ঠিক আছে, আমরা তাহলে যেটা কথা বলছিলাম যে নিষেধক বাক্য নিয়ে আলোচনা করছিলাম। নিষেধক বাক্যের আমরা সংজ্ঞাটা বুঝলাম যে যেখানে আমরা কোনো একটি যুক্তি বাক্যকে অস্বীকার করি, কোনো একটি বিবৃতিকে অস্বীকার করলে যে বাক্য পাই সেটি হচ্ছে নিষেধক বাক্য, এবং এটি একটি যৌগিক বাক্য। কারণ যদি এটাকে দেখে সরল মনে হচ্ছে, কিন্তু ফার্স্টে যে আমি এমন নয় যে বলছি, এর ফলে এটি যৌগিক বাক্যের মর্যাদা পাচ্ছে। প্রতীকী যুক্তিবিদ্যায় এটিকে যৌগিক বাক্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাহলে আমরা এর যদি প্রতিকায়িত করতে চাই, আমরা এর প্রতিকায়িত করতে গেলে আমরা যে রূপটি পাবো সেটি দেখো, প্রতিকায়িত রূপটি কেমন পাবো সেটি হচ্ছে, আমি যদি ধরে নিই যে বাংলাদেশ হয় অনুর্বর মাটির দেশ, এটি সমান পি। সাপোজ আমি ধরি এই বাংলাদেশ হয় অনুর্বর মাটির দেশ, এই কথাটিকে আমি টোটালটিকে পি বলে ধরে নিলাম যে পি হচ্ছে এই বচনটি। এখানে আমি অন্য পি এর জায়গায় ধরি পি সমান বাংলাদেশ হয় অনুর্বর মাটির দেশ, এই কথাটিকে ধরলাম। এখানে এই কথাটির জায়গায় অন্য কথা হতে পারে, যে এমন নয় যে সাপোজ বাংলাদেশ মরুভূমির দেশ, তাই না? এমন হতে পারে যে বাংলাদেশ হয় মরুভূমির দেশ। তো মরুভূমির দেশ যদি কথা হতে তাও হতে পারে, পি এর জায়গায় আমি যে কোনো কথা এখানে বসাতে পারি। এই জন্য আমরা একটা ধরে নিচ্ছি, আমরা একটা প্রতীক ধরে নিই, যারা ক্লাস করেন তাদের জন্য বলছি। আমরা সবসময় এই জায়গায় আমরা প্রতীকী যুক্তিবিদ্যা কি করি, একটি অঙ্গ বচনের জন্য আমরা প্রতীক ধরে নিই, পি কে ধরে নিয়েছি। পি এর স্থানে যে কোনো বাক্য বসতে পারে, যুক্তিসঙ্গত যৌক্তিক বাক্য। আচ্ছা, তাহলে এখানে বসেছে বাংলাদেশের অনুর্বর মাটির দেশ। আর এই এমন নয় যে একে আমরা একটি অপেক্ষক চিহ্ন দ্বারা প্রকাশ করব, সেটি হচ্ছে নেগেশন। তোমরা এর আগে ঢেউয়ের চিহ্নের কথা শুনেছো, এই চিহ্নটা দেখলে কেমন নেগেটিভ ঢেউ মাইনাস করে দিচ্ছে, মাইনাসের মতো অনেকটা। তাহলে এমন নয় যে এটিকে আমি এই নর্থক যে সাইনটি, তার জন্য আমি কি ব্যবহার করছি, নেগেশন চিহ্ন ব্যবহার করছি, ঢেউ চিহ্ন ব্যবহার করছি। তাহলে আমার খুব সহজে আমি এখন এটিকে প্রকাশ করতে পারবো, এই টোটাল বাক্যটিকে, যে এমন নয় যে বাংলাদেশ অনুর্বর মাটির দেশ, এটিকে আমি প্রকাশ করবো কি দ্বারা, এই নেগেশন পি দ্বারা। টোটাল বাক্যটিকে আমি প্রকাশ করতে পারি প্রতীকের মাধ্যমে নেগেশন পি দ্বারা। তাহলে আমরা নিষেধক বাক্য কাকে বলে বুঝলাম, উদাহরণ বুঝতে পেরেছি, আমরা প্রতীকায়িত করেছি, প্রতীকের মাধ্যমে আমরা একটা প্রতীকায়িত করেছি। এখন আমরা এই নিষেধক বাক্যগুলির সত্যমান নির্ণয়ের চেষ্টা করব। সত্যমান বলতে আমরা আবার বলছি যে কোনো একটি যুক্তি বাক্য সেটি সত্য না মিথ্যা সেটি বের করা। এখন সাধারণ যে সরল যুক্তি বাক্য সেগুলো আমরা খুব সহজেই বের করতে পারি, যেমন বাংলাদেশ হয় উন্নত দেশ, এটি যদি বলি তাহলে একবার আমি বলতে পারি এটি সত্য না মিথ্যা কথা আমি বলে দিচ্ছি। বাট আমরা আসলে পড়ছি যৌগিক যুক্তি বাক্য। আজকে একটি সহজ, এর আগে যে চারটি কথা বলেছি সেগুলো আরো যৌগিক ছিল, যদি তবে দ্বারা কিংবা এবং অথবা দ্বারা। যে যদি বাংলাদেশ উন্নত রাষ্ট্র হয় তাহলে বাংলাদেশ কি করবে, তার বাজেট হয়তো বা এত ডলারের হবে, বা বাংলাদেশ স্বাস্থ্য বীমার আওতায় এত বাড়বে, এই ধরনের কিছু দেওয়া হলো। তাহলে এই যে যদি তবে, সেখানে হয়তো বা বাংলাদেশ উন্নত দেশ না, এটা মিথ্যা কথা, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ তার সোশ্যাল সেফটি নেট বাড়িয়েছে। তাহলে টোটাল কথাটিকে আমি যখন সত্য বলবো না মিথ্যা বলবো, এই নিয়ে যে কনফিউশন হয়, একটি অংশ সত্য একটি অংশ মিথ্যা, একটি যৌগিক যুক্তি বাক্যে, তখন টোটাল বাক্যটিকে আমি কি বলবো, সত্য বলবো না মিথ্যা বলবো, সেই প্রবলেম সলভ করার জন্য প্রতীকী যুক্তিবিদ্যার আবির্ভাব। এখন আমরা সেইটাই সলভ করার জন্য নিষেধক বাক্যটার লাস্ট প্রকারটি আলোচনা করছি। আমরা এই নিষেধক বাক্যটিকে আমরা এখন যদি সত্যমান নির্ণয় করতে চাই, তাহলে ফার্স্টে আমরা কি করব, আমরা এখানে দেখো, আজকে আমরা এই যে বাংলাদেশের অনুর্বর মাটির দেশ, এখানে মাত্র একটি মাত্র অঙ্গ বচন রয়েছে। তাহলে আমরা দুইটি সারি করলেই আমাদের হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা এই পি রাখি, ফার্স্টে আমাদের একটি মাত্র অঙ্গ বচন রয়েছে, আমরা এখানে পি দিয়েছি। তারপরেই আমাদের ফলাফলে টোটাল বাক্যটি পেয়েছি নেগেশন পি, টোটাল বাক্যটি আমরা পেয়েছি কি নেগেশন পি। তাহলে আমরা জানি যে প্রথমে ট্রু দিব, তারপরে ফলস দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা যদি একটি মাত্র অঙ্গ বচন রয়েছে তাহলে আমাদের সরাসরি রেজাল্টে চলে যাব। খুশিয়ারা বা যারা তোমরা আজকে ফার্স্ট ক্লাস করছো তারা এইটা একটু এড়িয়ে যাও, এখন দেখে যাও, আমি একটু পরেই এরপরে টপিক সত্য সমাধান আলোচনা করে তোমরা এই বসানোটা বুঝতে পারবে। তো দেখো, যেহেতু আমরা শুধুমাত্র একটি অঙ্গ বচন পেয়েছি, তাই একটি ট্রু একটি ফলস দুই রকম হতে পারে। একটি অঙ্গ বচন সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে। দুইটি থাকলে আমরা আর চারটি অপশন পেতাম, একটি অঙ্গ বচন দুইটি অপশন, হয় ট্রু নাই ফলস। তাহলে
পি যদি ট্রু হয় তাহলে এমন নয় যে এটি সবসময় উল্টা হবে, কারণ নেগেশন পি দিলে সবসময় উল্টা হবে। তাহলে এখানে পি যদি ট্রু হয় তাহলে নেগেশন পি হবে ফলস, পি যদি ফলস হয় তাহলে নেগেশন পি হবে ট্রু। ঠিক আছে, তাহলে আমরা আমরা পাচ্ছি কি যে পি যদি ট্রু হয় নেগেশন পি ফলস, পি যদি ফলস হয় নেগেশন পি হচ্ছে ট্রু। তাহলে আমরা এই দুইটি যৌগিক বাক্যের সত্য মান পাচ্ছি, জাস্ট অপোজিট হবে। তাহলে নিষেধক বাক্য হচ্ছে জাস্ট তার যা মান থাকবে, প্রতীকের যা মান থাকবে সেটি সত্য হলে নেগেশন পি হবে মিথ্যা, এটি মিথ্যা হলে নেগেশন পি হবে সত্য। এটাই জাস্ট অপোজিট দিক। তাহলে ওকে, তারিকুল ইসলাম আপনাকেও ধন্যবাদ। ফারাবি সাইফুল ইসলাম তুষার, আমার যুক্তিবিদ্যা নাই। ওকে, তাহলে দেখো আমরা নিষেধক বাক্য নিয়ে আলোচনা করলাম, আমরা টোটাল 5 প্রকার বাক্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা করব সত্য সারণী গঠন এখন আমরা দেখব। খুব ভালো করে খেয়াল করো, যারা এর আগের অংশটি পড়েছো বাট বুঝতে পারোনি কিংবা নতুন করছো তাদের জন্য সত্য সারণী গঠন। দেখো সত্য সারণী বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে কয়টি কলাম হবে, কয়টি রো হবে, কয়টি সারি হবে। দেখো যখন আমরা টেবিল তৈরি করি এভাবে আমাদের বেশ কয়টি সারি হতে পারে, তাই না? বেশ কয়টি সারি হতে পারে। সাপোজ এখানে 4টি সারি আমি করলাম, 4টি সারি করেছি। আচ্ছা, তাহলে এখানে নাম্বার দিই 1। এখানে আমি যদি লিখি এদিকে সারি সংখ্যা, এদিকে হচ্ছে সারি বা রো, আর এদিকে হচ্ছে স্তম্ভ বা কলাম, তাই না? স্তম্ভ। তো কথা হচ্ছে যে আমি যখন স্তম্ভগুলো আঁকাবো একটি যৌগিক যুক্তি বাক্যের জন্য কয়টি সারি কয়টি স্তম্ভ করব। সাপোজ আমি এখানে একটি যৌগিক যুক্তি বাক্য লিখে রেখেছি। কি, এখানে আমি আবার বাক্যটি লিখছি যে সত্য সারণী গঠনে, দেখো আমি এটা মুছে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো সত্য সারণী করছি, এটা লেখার দরকার নেই। পি ডট কিউ নাল আর ভেল এস। তাহলে এটি আমরা যদি একটি যৌগিক যুক্তি বাক্য, সাপোজ এখানে অনেকগুলি অংশ রয়েছে। আরেকটি যৌগিক যুক্তি বাক্যের কথা আমরা যদি এখানে লিখি, শুধুমাত্র আমরা যদি এখানে পি ডট কিউ কে নিয়ে আসি, সাপোজ পি ডট কিউ, এটা আরেকটি যৌগিক যুক্তি বাক্য মাত্র। যেমন যে বাংলাদেশ হয় নদীমাতৃক দেশ এবং উর্বর মাটির দেশ, বাংলাদেশ হয় নদীমাতৃক দেশ এবং উর্বর মাটির দেশ। তাহলে তাকে আমরা কিভাবে প্রশ্ন করবো? মনে করি বাংলাদেশ হয় নদীমাতৃক দেশ, এটা হচ্ছে পি এবং এর জন্য ডট, এবং কিউ হচ্ছে বাংলাদেশ হয় নদীমাতৃক দেশ। তাহলে টোটালটার প্রতিকারিত ফর্ম হচ্ছে পি ডট কিউ। এভাবে তার আগের বচনটা আরো জটিল করে দেয় যে বাংলাদেশ হয় নদীমাতৃক দেশ এবং বাংলাদেশ হয় উর্বর মাটির দেশ হলে, যদি বাংলাদেশ এটি হয় তাহলে বাংলাদেশ হয় উন্নত রাষ্ট্র অথবা বাংলাদেশ হয় বন্যা আক্রান্ত রাষ্ট্র। এভাবে যদি আমি একটা কথাকে এটা টোটাল প্রতীকের মাধ্যমে এই যৌগিক বাক্যটিকে প্রকাশ করেছি। আমাদের কাজ হচ্ছে আমরা টেবিলের মাধ্যমে কিভাবে এইগুলি সত্য মান, ফাইনালি এই পি অংশ মনে করো ট্রু, বাংলাদেশ হয় উর্বর মাটির দেশ, কিন্তু বাংলাদেশ হয় নদীমাতৃক না বলে বললাম যে বাংলাদেশ হয় মরুভূমির দেশ। তাহলে উর্বর দেশ এবং এবং মরুভূমির দেশ, তাহলে একটি সত্য একটি মিথ্যা, তাহলে মোট মিলায় বাক্যটিকে কি বলবো? সত্য বলবো না মিথ্যা বলবো? সেটা আমরা এখানে ফরম্যাটে বসায় আমরা কি করব? সত্য মান বের করব। তার জন্য আমরা কয়টি সারি তৈরি করতে হবে আর কয়টি স্তম্ভ করতে হবে এটার সূত্রটা জানা লাগবে। এ পর্যন্ত দেখো, তারা যারা বুঝতে পারছো তারা একটু আমাকে জানাবে কোথায় কোন কথাটি বুঝতে পারলেন, একটু তোমরা অ্যাক্টিভ থাকবে। দেখো ফার্স্টে সারি সংখ্যা কয়টি হবে? সারি সংখ্যা দেখো, এই যে আমি এখানে সারি করব 1টি 2টি 3টি 4টি ডট 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 আরো বেশি হতে পারে, সারি সংখ্যাগুলি আরো বেশি হতে পারে, তাই না? এভাবে আরো বেশি সারি হতে পারে। তাহলে এই যে সারি সংখ্যা কতগুলি করব, কতগুলি সারিতে আনবো আমি, তাই না? তাহলে সেটির জন্য আমি ব্যবহার করব 2 টু দি পাওয়ার n সূত্রটি। একটু খেয়াল করো, আমি সারি কয়টি করব সেটি ডিপেন্ড করবে 2 টু দি পাওয়ার n এর উপর। তোমরা সারি আর কলাম ফার্স্টে বুঝো। সারি হচ্ছে যেটা আনুভূমিক থাকে সেটাকে আমরা সারি বলি বা রো বলি। ভূমি অক্ষের সমান্তরালে যেটা থাকে সেটাকে আমরা বলি রো বা সারি, যেমন এটি একটি সারি, রো। আর ভূমি অক্ষ, এটা তো ভূমি অক্ষ, এই ভূমির লম্বালম্বি যেটি থাকে সেটাকে আমরা বলি কলাম, সেটাকে আমরা বলি স্তম্ভ। ঠিক আছে, তোমরা তো এটা জানো। তাহলে এই যে মনে করো যে দুটি যুক্তি বাক্যের সারি কয়টি হবে, আমি বলেছি কোনো একটি যুক্তি বাক্যের সারি সংখ্যা ডিপেন্ড করবে 2 টু দি পাওয়ার n এই সূত্রটির উপরে, যেখানে n সমান হচ্ছে অঙ্গবচন সংখ্যা। ওকে, অঙ্গবচন বলতে বোঝানো হচ্ছে এই যে দুটি যুক্তি বাক্য লিখেছি, এই যুক্তি বাক্যগুলো তো যৌগিক যুক্তি বাক্য বলো,
তো এই যৌগিক যুক্তি বাক্যের পি একটি অঙ্গবচন, কিউ একটি অঙ্গবচন। বাংলাদেশ হয় উর্বর দেশ, এটি একটি অঙ্গবচন, এবং এবং এর পরে আরেকটি ক্লজ গুলোকে বলছি আমরা। আরেকটি ক্লজ হচ্ছে কিউ, বাংলাদেশ হয় মরুভূমির দেশ, এটা একটি ক্লজ। তাহলে দুইটি ক্লজ, তার মানে দুইটি অঙ্গবচন এখানে আছে। তার উপরেটাই আছে চারটি অঙ্গবচন। তোমরা দেখো, যেমন বাংলাদেশ হয় নদীমাতৃক দেশ, বাংলাদেশ হয় মরুভূমির দেশ, বাংলাদেশ হয় বন্যাক্রান্ত দেশ, কিংবা বাংলাদেশ হয় অর্থনৈতিকভাবে উন্নত বা কৃষিতে সমৃদ্ধ দেশ। এভাবে চারটি অঙ্গবচন রয়েছে। মাঝখানে যে ডট আছে, নাল আছে বা ভেল আছে, এগুলো কিন্তু বচন না, এগুলোকে আমরা বলি অপেক্ষক। এগুলোকে আমরা বলি চিহ্ন বা প্রতীক। এই প্রতীকগুলো যেগুলো সংযুক্ত করে বা বিয়োজিত করে সেগুলোকে আমরা বলি অপেক্ষক। এই যে ডট একটি অপেক্ষক, নাল একটি অপেক্ষক, ভেল একটি অপেক্ষক, এগুলোর কথা অঙ্গবচন না। তাহলে অঙ্গবচন আমাদের পি কিউ আর এস এখানে হচ্ছে, আর দ্বিতীয় যুক্তি বাক্যে পি আর কিউ, তাই না? তাহলে আমরা যদি প্রথম যুক্তি বাক্যের কথাটি ফার্স্টে বিবেচনা করি, তাহলে প্রথম যুক্তি বাক্যটির জন্য, প্রথম যে যৌগিক যুক্তি বাক্যটি, তার জন্য কয়টি সারি হবে তোমরা বলো তো? 2 টু দি পাওয়ার কয়টি? একটা, দুইটি, তিনটি, চারটি। যেহেতু এখানে n সমান, এই এক নম্বরের জন্য একের ক্ষেত্রে n সমান 4, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 4 সমান কত? 16, তাই না? তাহলে প্রথম যুক্তি বাক্যের জন্য আমরা এভাবে ছোট ছোট করে, আমার তো এখানে জায়গা নেই, 16টি এক দিয়ে শুরু করে ডট 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 ডট, মনে করো যে 2 3 ডট ডট ডট, এইভাবে 16টি তোমরা কি করবে? সারি তৈরি করবে। সাপোজ এখানে 16টি তোমরা এভাবে সারি তৈরি করবে, 16টি। ঠিক আছে? সাইদুল আহমেদ ইমরান 8টি লিখেছো, কিন্তু আসলে এটি 8টি না, তোমরা একটু খেয়াল করো, এটি 16টি। কারণ হচ্ছে পি কিউ আর এস চারটি অঙ্গবচন রয়েছে। 2 এর পাওয়ার হিসেবে যদি আমরা 4 দিই, তাহলে 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, তার মানে 16টি হয়। তার মানে আমরা এখানে সারি সংখ্যা পাবো 16টি। তোমরা নিশ্চয়ই সূচকের অঙ্ক মনে আছে, না মনে থাকলেও তোমরা জানো। 2 টু দি পাওয়ার 4 বলতে আমরা বোঝাচ্ছি 4 বার তার বেসকে গুণ করা, 2 কে 4 বার পর নিজের সাথে গুণ করা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16। তাহলে 16টি সারি সংখ্যা হবে 16টি। সাপোজ এখানে আমি 16টি সারি করেছি। আচ্ছা, 1 নম্বরের জন্য। তাহলে 2 নম্বরের জন্য কি হবে? সারি কয়টি হবে? তাহলে 2 নম্বরের ক্ষেত্রে আমি যদি একটু এখানে এই জায়গাটিকে আমি ব্যবহার করি বোর্ডে, দেখো 2 নম্বরের ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে একইভাবে n সমান কত? 2, অঙ্গবচন কয়টি? 2টি। অতএব সারি সংখ্যা কয়টি? এই যে 2 টু দি পাওয়ার 2, 2 স্কয়ার সমান 4, তোমরা সকলে জানো। তাহলে সারি হবে 4টি। তাহলে আমরা 2টির জন্য, তাহলে আমরা এখানে যদি পাশে লিখে রাখি যে এর জন্য সারি হচ্ছে 16টি, আর এর জন্য সারি হচ্ছে 4টি, না? আমরা লিখে রাখলাম। আমরা এই বাকি এগুলো মুছে ফেলি। একটু তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারছো যে সারি হচ্ছে আনুভূমিক। তাহলে আমরা 2টির ক্ষেত্রে সারি বের করে ফেললাম। এ পর্যন্ত সারি বের করা কে কে বুঝতে পেরেছো বলো তো? একটু আমাকে জানাও। একটু সকলে দেখো তো। সত্যকের সারণী কি 3 নম্বরের প্রশ্ন থাকবে? সত্যক সারণী মানে সত্য সারণী 3 নম্বর কোশ্চেনে থাকবে বলতে, মানে গ নম্বর কোশ্চেনে প্রয়োগমূলকে থাকবে কিনা? হ্যাঁ, থাকতে পারে। প্রয়োগমূলকে অবশ্যই থাকতে পারে, সলভ করতে দিতে পারে তোমাদেরকে, প্রয়োগমূলকে থাকতে পারে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো তোমরা এই পর্যন্ত সারি সংখ্যা বের করতে বুঝতে পেরেছো কিনা? এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা স্তম্ভ সংখ্যা অর্থাৎ কলাম বের করব, যে কয়টি কলাম, কোন ধরনের যুক্তিবাক্যে কয়টি কলাম হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন কলাম বের করব। কলামের ক্ষেত্রে আমরা যে বিষয়টি বিবেচনায় রাখবো সেটি হচ্ছে, তাহলে সারির ক্ষেত্রে আমরা যে সূত্রটি মনে রেখেছি, আমি জাস্ট এখানে সূত্রটি লিখে রাখছি। সারি হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটি একটা ফ্যাক্ট। এবার কলাম বা স্তম্ভ, বাংলায় লিখি স্তম্ভের জন্য আমরা কি করব? দেখো স্তম্ভের জন্য কয়টি বিষয়, একটা হচ্ছে অঙ্গবচন সংখ্যা বা বচন বর্ণ বলতে পারো। অঙ্গবচনের আরেকটি নাম হচ্ছে বচন বর্ণ। তোমরা আবার এই শব্দটি শুনে হয়তো বা পরে বুঝতে পারবে না, এটাও তোমরা ইউজ টু হয়ে যাও। বচন বর্ণ হচ্ছে অঙ্গবচন সংখ্যা হতে হবে। বচন বর্ণ প্লাস অন্তর্গত অপেক্ষক, এই সূত্রটা তোমরা সকলেই খাতায় লিখবে, বইয়ে আছে বলে বসে থাকবে না প্লিজ। প্লাস চূড়ান্ত অপেক্ষক। ওকে, প্লিজ বি নোটেড, এটা কিন্তু তোমরা সকলেই খাতায় লিখবে প্লিজ স্টুডেন্ট।
স্তম্ভ সংখ্যা সমান হচ্ছে বচন বর্ণ প্লাস অন্তর্গত অপেক্ষক প্লাস চূড়ান্ত অপেক্ষক। ঠিক আছে, তাহলে আমরা এখন এক এক করে সলভ করি। ফার্স্টে এক নম্বর উদাহরণের জন্য কি হবে। দেখো এক নম্বর উদাহরণে তোমরা আমাকে একটু আনসার করে দাও তো। বলো তো যে এই বচন সংখ্যা বা বচন বর্ণ কয়টি আছে, অঙ্গবচন কয়টি আছে। এক নম্বরে অঙ্গবচন কয়টি আমাকে একটু লিখে দাও, দ্রুত লিখে দাও। এক নম্বরে অঙ্গবচন কয়টি। ওকে, তাহলে আমি অঙ্গবচন সংখ্যা এক নম্বরের জন্য বচন বর্ণটা ফাঁকা রাখলাম, প্লাস এবার অন্তর্গত অপেক্ষক কি আর চূড়ান্ত অপেক্ষক কি এটা আমরা একটু বুঝবো। দেখো অন্তর্গত অপেক্ষকটা কি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে নালটা রয়েছে এটি দুইটি অংশকে কিন্তু সংযুক্ত করেছে। তুমি যদি এটাকে একটা অংশ ধরো আর এটাকে একটা অংশ ধরো, তাহলে মাঝখানে রয়েছে নাল। তাহলে এই নালটা হচ্ছে দেখতেই পাচ্ছ ফাইনাল সলিউশন। মানে ব্যাপারটা হচ্ছে এমন, মনে করো একটি গ্রামে প্রবলেম হচ্ছে, দুইটি পাড়া বা মহল্লার মধ্যে প্রবলেম হচ্ছে। ফার্স্টে বলছে মহল্লা দুই মহল্লাকে সলভ করো, তারপরে চলো এমপি সাহেবের কাছে বা সংসদ সদস্য সাহেবের কাছে যাই, যে তার কাছে দুই মহল্লা একসাথে বসে আমরা সলভ করি। ব্যাপারটা এমন, মাঝখানে মেইন বসে আছেন, দুই পাশে দুইটি অংশ বসে আছে। তার দুইটি পাশে আমি বলেছি এই যে ডট কিংবা নাল কিংবা ভেল, এই ডট নাল কিংবা ভেল এগুলো সবই হচ্ছে কি অপেক্ষক। এগুলোকে আমরা বলছি, এই যে প্রতীক সিম্বল গুলোকে আমরা বলছি অপেক্ষক। এখন এই অপেক্ষকগুলো কখনো অন্তর্গতর ভূমিকা পালন করে, কখনো চূড়ান্তর ভূমিকা পালন করে। এই যে নাল ইনি হচ্ছেন চূড়ান্ত সাহেব, মাঝখানে রয়েছে চূড়ান্ত। আর এরা যে ছোট ছোট জায়গায় পরিসরে রয়েছে এরা হচ্ছে অন্তর্গত। দেখো ভিতরে রয়েছে অন্তর্গত অপেক্ষক, শব্দের মনে থাকবে। তাহলে এখানে অন্তর্গত অপেক্ষক কয়টি রয়েছে। এক নম্বর উদাহরণের জন্য অন্তর্গত অপেক্ষক কি কি আমি একটু লিখি। অন্তর্গত অপেক্ষক, ওকে, অপেক্ষক এরা হচ্ছে কি কি আছে কিনা, ডট আছে, আর আছে হচ্ছে ডট, আর আছে ভেল। তাহলে কয়টা হলো, কমা দিলাম মাঝখানে, এটা হচ্ছে কমা চিহ্ন দিলাম। ডট আর ভেল আছে, কয়টা হলো, দুইটি। অন্তর্গত অপেক্ষক হচ্ছে দুইটি, তাই না, অন্তর্গত অপেক্ষক দুইটি। আর চূড়ান্ত অপেক্ষক কয়টি, একটি। সবসময় চূড়ান্ত অপেক্ষক এখানে একটি আমরা এখানে ধরবো, চূড়ান্ত অপেক্ষক এখানে একটি। তাহলে চূড়ান্ত অপেক্ষক কয়টি, চূড়ান্ত অপেক্ষক হচ্ছে অপেক্ষক সমান সমান হচ্ছে নাল সমান সমান হচ্ছে একটি। তাহলে এই হচ্ছে দুইটি আর একটি। তাহলে আমরা এখানে সূত্রে স্তম্ভ সংখ্যা, আমরা এক নম্বর উদাহরণের জন্য স্তম্ভ সংখ্যা বের করছি। এক নম্বরে যদি স্তম্ভ আমি বচন বর্ণটা তোমাদের লিখতে বলেছি, দেখি কে কি লিখেছো। রজত কান্তি দাসে লিখেছে 4টি, ভেরি গুড। আসিফ বিল্লাহ আপনারা কি যুক্তিবিদ্যায় পারদর্শী, কে বলছে কথা। আচ্ছা আপনি কাকে বলছেন আমি বুঝতে পারছি না। ইসলাম খুশিয়ারা 4টি লিখেছো, শামসুন্নাহার 4টি, স্বপনা দত্ত মাটি 4টি, ভেরি গুড, খুব ভালো, সকলে আনসার করতে পেরেছে, ধন্যবাদ সকলকে। দেখো তাহলে আমি এখানে 4 বসিয়ে দিলাম। অন্তর্গত অপেক্ষক যে দুইটি আমরা সেটি দুইটি বসিয়ে দিলাম অন্তর্গত অপেক্ষক। আর চূড়ান্ত অপেক্ষক কয়টি, চূড়ান্ত অপেক্ষক হচ্ছে একটি, এই একটি বসিয়ে দিলাম। তাহলে 4 আর 2 6 এর আগে 7টি, এই মোট 7টি হচ্ছে স্তম্ভ সংখ্যা। এক নম্বরের 7টি স্তম্ভ। ওকে, তাহলে প্রথম আমরা যৌগিক যুক্তি বাক্যটির জন্য আমি এটা মুছে দিচ্ছি, মানে মোট স্তম্ভ সংখ্যা হবে 7টি। তাহলে আমি এখানে লিখে রাখি, এই সারি হচ্ছে 4টি আর স্তম্ভ হচ্ছে 7টি। এই হয়ে গেল প্রথম কলাম আমার রেডি। অর্থাৎ প্রথমটি সত্য সারণী গঠন আমার হয়ে গেল কিন্তু খুব সহজে। সারি সংখ্যা আর স্তম্ভ সংখ্যা জানলেই তো আমি সারি আর স্তম্ভ আঁকিয়ে নিতে পারবো, তাহলে আমাদের মান বসাতে পারবো। আর একটি কাজ রয়েছে। আর 2 নম্বর এর স্তম্ভ সংখ্যা আমি বের করব। এখন তোমরা 2 নম্বরটা এমনি বের করতে পারবে। 2 নম্বরে যেটা হচ্ছে বচন বর্ণ তোমরা দেখতে পাচ্ছ 2টি রয়েছে, p.q, এখানে বচন বর্ণ 2টি রয়েছে। আর এখন তোমরা বলবে যে স্যার এখানে তো অন্তর্গত অপেক্ষক কোনটা আর চূড়ান্ত অপেক্ষক কোনটা। আচ্ছা বলো তো, যখন কোনো মানে কনফিউশন বা কলিশন নাই, সংঘর্ষ নাই, একজনই মাত্র অপেক্ষক রয়েছেন, তাহলে তিনিই চূড়ান্ত, তাই না, কোনো অন্তর্গত অপেক্ষক এখানে নাই। এখানে অন্তর্গত অপেক্ষক হচ্ছে 0 আর চূড়ান্ত অপেক্ষক হচ্ছে 1। তাহলে মোট হচ্ছে কি 3টি। 2 নম্বরের জন্য স্তম্ভ সংখ্যা 3টি, তাই না। তাহলে আমরা 2 নম্বরে স্তম্ভ সংখ্যা লিখে দিলাম 3টি। স্তম্ভ হচ্ছে 3টি। আমরা একটু এবার তাহলে সূত্রটা তোমাদের মনে আছে নিশ্চয়, সারি এবং অন্তর্গত অপেক্ষকের সূত্রটি। আমি এইগুলি বাকিগুলি মুছে দিচ্ছি।
এই পর্যন্ত আমাদের সারি আর স্তম্ভ সংখ্যা আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা সারির সূত্রটা শিখেছি 2 টু দি পাওয়ার n, মনে রাখবে 2 টু দি পাওয়ার n। স্তম্ভ হচ্ছে বচন বর্ণ প্লাস অন্তর্গত অপেক্ষক প্লাস চূড়ান্ত অপেক্ষক। আমি এটুকু মুছে দিতে বাধ্য হচ্ছে, আমার জায়গা নাই আসলে। তো এই পর্যন্ত আমরা মুছে ফেলি। তাহলে আমরা যে দুইটি লিখেছি, আমরা এই দুইটিকে আরেকটু ফাঁকা ফাঁকা করে লিখে দিই। আর একটু ফাঁকা না লিখলে আসলে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। এটা আলাদা একটা পোরশন। স্তম্ভ 7টি আর 2 নম্বরটা ছিল আমাদের p ডট কিউ। এখানে সারি হচ্ছে যে 4টি আর স্তম্ভ হচ্ছে 3টি। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের সত্য সারণী গঠনটা কিভাবে করব এখন? সত্য সারণী গঠন আমরা বসিয়ে ফেলবো। ফার্স্ট মনে করো 16টি, এই 16টি আমাদের জন্য যদিও লেখাটা আমরা চেষ্টা করব, কারণ 16টি দিয়ে আমরা বুঝতে পারবো। ফার্স্টে আমরা 2 নম্বরটা দিয়ে শুরু করি, তাহলে 16টি এটি পরে বুঝতে পারবো। 2 নম্বরটা ছোট হবে, সহজ হবে। দেখো, আমি 4টি সারি তৈরি করব। 1 2 3 4, 4টি সারি তৈরি করলাম, তাই না? 4টি সারি তৈরি করেছি। এখন বলো 2 নম্বরের জন্য কলাম কয়টি হবে, স্তম্ভ কয়টি হবে? 3টি। এই 1 2 3টি কলাম করে দিলাম। ওকে, তাহলে 3টি কলাম হয়ে গেল। সারি হচ্ছে 1 2 3 4, এগুলো হচ্ছে যে সারি। আর স্তম্ভ হচ্ছে 3টি, না? এগুলো হচ্ছে স্তম্ভ। এখন আমি একটু উপরে স্তম্ভটা একটু বড় করলাম কেন বলো তো? কারণ হচ্ছে আমি তো এখন এগুলোকে বসাবো, কোনটাকে কাকে বসাবো, আমার উপরে হেডিং দিতে হবে না, শিরোনাম দিতে হবে না? শিরোনামের জন্য আমি একটি ঘর করব উপরে, যেখানে আমি দেখো শিরোনামটা কিভাবে বসাবো। বসানোর ক্ষেত্রে আমরা যাকে প্রাধান্য দেব সেটি হচ্ছে ফার্স্টে যে অঙ্গবচন বা বচন বর্ণটি থাকবে, যেমন এখানে পি আছে ফার্স্টে, কিউ আছে তার পরে। তাহলে এখানেও আমি ফার্স্টের কলামে পি কে বসাবো, তারপরের কলামে কিউ কে বসাবো। তারপরে যেহেতু আমাদের স্তম্ভ 3টি বের করেছি আমরা, একটা হচ্ছে বলেছি 2টি বচন বর্ণ, একটা হচ্ছে পি আর একটা কিউ বসিয়েছি, আর একটা হচ্ছে অপেক্ষক। তো অপেক্ষকটাকে আমরা শুধু তো ডটকে বসাতে পারবো না, ডটকে বসালে তো কোনো মিনিংই পাবো না, কোনো অর্থ পাবো বলো? বরঞ্চ আমি টোটাল যুক্তি বাক্যটিকে যেভাবে আছে পি ডট কিউ এইভাবে বসাবো। এইভাবে বসিয়ে আমরা সত্য সারণীটি গঠন করব। তোমরা এখন বলতে পারো যে স্যার তাহলে সারি কয়টা হলো? 5টা হয়ে গেল। আসলে কিন্তু প্রথমের এই যে সারিটি, এটি কিন্তু কোনো সারি বা কলামের মধ্যে কাউন্ট হবে না। এটি জাস্ট হেডলাইনের জন্য। আমাদের যে 1টা 2টা 3টে 4টে সারি আছে, 4টে সারির জন্য যে প্রত্যেকটা কলামে হেডলাইনটা আমরা বসিয়েছি। ওকে, তাহলে আমার বাসে মানুষ, এই যে ফেরিয়ালেরা বিভিন্ন হকাররা বিক্রি করে আছে, সাউন্ডের প্রবলেম হচ্ছে, তোমরা মাইন্ড করো না। এখন যে বিষয়টা হচ্ছে যে পি কিউ আর পি ডট কিউ, তাহলে এখানে আমরা মানটা বসাই। এখন আমাদের কি মান নিয়ে কাজ? আমাদের কাজ হচ্ছে ট্রু আর ফলস নিয়ে কাজ। একটি যুক্তি বাক্য সত্য হবে অথবা মিথ্যা হবে। তাহলে এই টোটাল এই প্রবলেমটা হচ্ছে যৌগিক বলে। তাহলে যৌগিকের একটি অংশ কি হতে পারে? সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। সত্য মিথ্যাটা আমি সিরিয়ালে কি করে বসাবো, এটি একটি প্রবলেম। এটি আমরা বসানোর জন্য ফার্স্টে যে কাজটি করব, যে প্রথম কলামে মানে সারি কয়টি আমার? সারি হচ্ছে 4টি। তো সারি যদি 4টি থাকে, সারি যদি হয় 4টি, তাহলে আমার ট্রু প্রথম কলামে ট্রু পরপর বসবে কয়টি? 4 ভাগ 2 সমান সমান 2টি, অর্ধেক। প্রথম কলামে পি এর জন্য প্রথমে কয়টি ট্রু বসাবো? একটানা কয়টি সত্য বসিয়ে তারপরে মিথ্যা বসাবো। সেটি করতে হলে আমাকে ফার্স্টে সারি যে কয়টি থাকবে তার অর্ধেক সংখ্যক পরপর ট্রু বসাতে হবে। 2টি সারি, 4টি সারি মোট, অর্ধেক হচ্ছে 2টি ট্রু বসিয়েছি, আর 2টি ফলস। সমান করে ভাগ করে দেওয়া, সমান করে প্রথম সন্তানকে, মনে করো প্রথম এটা সন্তান, তাকে কি করেছে? সমান করে ভাগ করে দিয়েছে। একটা জিনিস জাস্ট মনে রাখার জন্য মজা করছি যে 4টি সারি ছিল, সারিকে অর্ধেক সংখ্যক ট্রু অর্ধেক সংখ্যক ফলস, সোজা কথা। তারপরেরটাই যে কি হচ্ছে, তারপরের আছে কিউ এর স্তম্ভ। এখানে আমি কি করব? আগে যে কয়টি ট্রু পরপর দিয়েছি, একটানা দিয়েছি, তার অর্ধেক সংখ্যক ট্রু, তার অর্ধেক সংখ্যক ফলস। ট্রু এর পরে ফলস পর্যায়ক্রমিক ভাবে আসবে। তাহলে দেখো 2টা ট্রু দিয়েছি, আমি একটা ট্রু দেব, তারপরে ফলস দিব। তারপরে আবার এবার এই ফার্স্টের সেটিংটা তুমি যদি বুঝে যাও যে একটা ট্রু হবে তারপরে ফলস হবে, তাহলে তারপরে আবার ট্রু আবার ফলস, সহজ। তাহলে ফার্স্টে আমি ট্রু বসানোর ক্ষেত্রে বলেছি সারি সংখ্যার অর্ধেক ট্রু পরপর বসিয়ে দিতে হবে। 2টা বসিয়েছি, ফলস বসিয়েছি।
টু, তারপরে দুইটা টু বসিয়েছি বলে তারপরেটাই তার অর্ধেক ট্রু, তাহলে অর্ধেক মানে একটা, একটা হলে তো তারপরেই ফলস, তারপরে আবার ট্রু, তারপরে আবার ফলস হয়ে গেল, তাই না? আমরা সত্য সারণী গঠন কিন্তু শিখে গিয়েছি। এই পর্যন্ত দেখি সামসুনা লেখা বোঝা যাচ্ছে না, এখন তো বোঝা যাওয়ার কথা। দুই, আপনার কি যুক্তিবিদ্যা আছে? ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা আমি তোমাদের কমেন্ট গুলো একটু দেখার চেষ্টা করছি। আচ্ছা, ওকে, আসুক, লাইন আসতে থাকো। আমি যেটা বলছি সেটা খেয়াল করো যে এখন এর আনসারটা কি হবে। এর আনসারটা আমরা করে ফেলে চলে যাচ্ছি। দেখো, ট্রু ট্রু যৌগিক যুক্তিবাক্যের ক্ষেত্রে সংযৌগিক যুক্তিবাক্য এটি, এই যেগুলো এবং এবং ও আর দ্বারা যুক্ত হয় সেগুলোকে আমরা দুইটি অংশই সত্য হতে হবে, তাহলেই সত্য হবে, না হলে মিথ্যা। দুইটি অংশই সত্য হলে সত্য, না হলে মিথ্যা। দেখো, ট্রু ট্রু দুইটি অংশই সত্য তাহলে সত্য, দুইটি অংশের মধ্যে একটি সত্য একটা মিথ্যা তাহলে সেটা মিথ্যা কথা, একটি অংশ মিথ্যা একটা অংশ সত্য তাও সে মিথ্যা, দুইটি মিথ্যা তাও মিথ্যা। তাহলে দেখো যে একমাত্র সত্য হবে যখন দুইটি উভয় অংশ কি হবে, সত্য হবে। তাহলে এভাবে আমরা এর মানটি পেয়ে গেলাম, তাই না? এখন খেয়াল করো, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও যে এখন লেখাটা ক্লিয়ার করে বুঝতে পারছো কিনা, একটু আমাকে জানিয়ে দাও লেখা বোঝা যাচ্ছে কিনা। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আমরা 2 নাম্বারটা সলভ করে ফেললাম, তাই না? এখন আমাদের সত্য সারণী গঠন প্রক্রিয়ায় আমরা দেখব, 2 নাম্বারটা মুছে দিচ্ছি আমি। সত্য সারণী গঠন প্রক্রিয়ায় আমরা দেখব যে 1 নম্বরে তাহলে আমরা কিভাবে সত্য সারণী গঠন করব। তাহলে 1 নম্বরেও আমরা ফার্স্টে কয়টা সারি আর কয়টা স্তম্ভ দেখে নিই। 16টি সারি, স্তম্ভ 7টি। তাহলে আমরা যদি 16টি সারিকে টেনে নিই ফার্স্টে, দেখো ফার্স্টে আমি এটা হেডিং এর জন্য রাখলাম, এটা আমি হেডিং এর জন্য রাখলাম ফার্স্টেরটা। তারপরে একটু বড় করে দিই, এটা একটু বড়ই হোক। তারপরে আমি 16টি টানবো। মনে করো সাপোজ 1টি, 2টি, 3টি, 4টি, 5, ধরবে কিনা 6, এইভাবে 7, আমি টেনে নিলাম 8, 9, 10, 11, 12, 13। আচ্ছা, এগুলোকে একটু ছোট করে দিই, 14, 15, 16, এটাকে একটু ছোট করে দিলাম 16। তাহলে এভাবে আমরা 16টি সারি গঠন করলাম। বোঝা যাচ্ছে কিনা একদম? ধন্যবাদ, ক্লিয়ার। সুপর্ণদা, তোমার অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে আমি 16টি কিন্তু সারি করছি। আমি এখান থেকে নাম্বার যদি দিই, নাম্বারিং যদি করি, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ও, একটু ফাঁকা করতে পারতাম। ওকে, যাই হোক, দেখো তাহলে আমি 16টি সারি তৈরি করেছি। আর স্তম্ভ সংখ্যা আমরা বের করেছি 7টি। কি? 4টি বচন সংখ্যা, 2টি অন্তর্গত অপেক্ষক আর একটি চূড়ান্ত অপেক্ষক। তাহলে আমি 7টি লিখি, 7টি ভাগ করি। 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, আমি 7টা পর্যন্ত এই পর্যন্ত ভাগ করলাম। ওকে, এগুলোকে টেনে নিতে পারবো আমরা, সমস্যা নেই। 7, তাহলে 7টি স্তম্ভ করে ফেললাম। এখন ফার্স্টটা আমরা লিখেছি হেডিং এর জন্য। হেডিংটা আমরা কিভাবে বসাবো বলেছি তোমাদের মনে আছে আগেরটাই, যে হচ্ছে অঙ্গবচনগুলো সিরিয়ালি ফার্স্টে বসিয়ে নিতে হবে। এখানে আছে পি, কিউ, আর, এস, সিরিয়ালটা দেখতে পাচ্ছ, বচন বর্ণগুলো শুধু, চিহ্ন প্রতীকগুলো না কিন্তু, অপেক্ষকগুলো না, শুধু পি, কিউ, আর, এস। আমরা এটা বসিয়ে দিব, পি, কিউ, আর, এস, শেষ। আমি 4টি বচন বর্ণ বসিয়ে দিয়েছি। ঠিক ওই সূত্রটার মতোই সিরিয়ালে যাবে। সূত্রটা লিখেছে বচন বর্ণ, তারপর অন্তর্গত অপেক্ষক, তারপর হচ্ছে চূড়ান্ত অপেক্ষক। এবার দেখো অন্তর্গত অপেক্ষক কয়টি আছে? 2টি। একটা হচ্ছে পি ডট কিউ, আরেকটা হচ্ছে আর ভেল এস। 2টি। তাহলে একটা হচ্ছে আমি পি ডট কিউ, আরেকটা আর ভেল এস বসাবো। হয়ে গেল, 2টি অন্তর্গত অপেক্ষক আমরা বসিয়ে দিয়েছি। তোমরা বলবে যে স্যার অন্তর্গত অপেক্ষক তো শুধু ভেল আর ডট, কিন্তু আসলে আমি কিন্তু বলছি শুধু ডট ভেলে কোনো মিনিং নাই যদি না তাদের সাথে বচন বর্ণ থাকে। তাই অন্তর্গত অপেক্ষকের সাথে যে 2টি আছে সেই 2টিকে একসাথে বসাতে হবে, আর তারপরে যেটি আছে ভেল, ভেল দিয়ে আর ভেলেস বসাতে হবে। এবার ফাইনালি এসে কি বসবে? ফাইনালি একটু বড় জায়গা লাগবে, দেখো এটা লাইনটা বড়। ফাইনালি চূড়ান্ত অপেক্ষককে বসাতে হবে। চূড়ান্ত অপেক্ষক হচ্ছে নাল, এখানে আছে নাল।
তো চূড়ান্ত অপেক্ষকের আগে পরে যা আছে টোটাল যুক্তি বাক্যটিকে বসাতে হবে, কারণ আমরা এখানে এটা হচ্ছে ফাইনাল ফ্যাক্টরির ফাইনাল প্রোডাক্ট হয়ে আসছে না ফাইনাল প্রোডাক্ট, যে টোটাল যুক্তি বাক্যটি তাহলে সত্য না মিথ্যা, এখানে সেই আমরা ট্রু না ফলস যেটা পাবো সেটি হবে ফাইনাল যুক্তি বাক্যের আনসার, যে ফাইনালি টোটাল যুক্তি বাক্যটা এই যে পি ডট কিউ নাল আর ভেল এস, এই টোটাল যুক্তি বাক্যটি সত্য না মিথ্যায় ফ্যাক্টরিতে বের হয়ে আসবে। ঠিক আছে, এখন আমাদের আরেকটি আমরা সারি বসিয়েছি, স্তম্ভ হিসাব করে বের করে বসিয়েছি, আমরা কোনটির পরে কোনটির শিরোনামগুলো বসিয়েছি, কাজ আমাদের 3টা স্টেপ হয়ে গিয়েছে। এখন আমাদের স্টেপ হচ্ছে ট্রু ফলস গুলো সুন্দর করে বিন্যস্ত করা, কোনটা ট্রু ফলস যেন প্রত্যেকটা অপশন আমরা পাই। আমরা বলেছি যেখানে 16টি সারি রয়েছে, তাহলে আমরা ফার্স্টে বলেছিলাম কি প্রথম কলামে ট্রু টানা ট্রু বসাবো, কত দূর যাবো আমি তো বুঝতে পারছি না কত দূর ট্রু আর কত দূর ফলস। বাট একটা নিয়ম তোমাদেরকে আমি বলেছি, সেটা হচ্ছে সারি সংখ্যার অর্ধেক টানা ট্রু বসাতে হবে আর বাকি অর্ধেক টানা ফলস বসাতে হবে। তাহলে এখানে মোট সারি হচ্ছে 16টি, তোমরা জানো সারি 16টি, তাহলে 8টি সারি পর্যন্ত আমরা সিরিয়ালি কি বসাবো, ট্রু বসিয়ে যাব। 1 2 3 4 এই যে ট্রু 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 ট্রু, এই যে 8 নম্বর পর্যন্ত আমি কি করলাম, ট্রু বসিয়ে গেলাম। আমি এটাকে যদি একটু মুছে দিই তাহলে এটা একটু বড় হবে, এটা একটু বড় করতে চাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি 9 10 11 12 ওকে করে দিচ্ছি। এই 9 10 11 12 13 14 15 16, লাস্টে একটা ঘর আছে 16। তাহলে প্রথম 8টিকে আমি কি করেছি, এটাকে তোমরা একটু গুরুত্ব দিয়ে খেয়াল করো। এই পর্যন্ত আমি কি করেছি, 8টিকে ট্রু, বাকি 8টিকে আমি ফলস, 8টিকে হচ্ছে ফলস বসলো, ফলস ফলস ফলস। তাহলে সমান করে অর্ধেক হয়ে গেল, খুব সহজ না ব্যাপারটা। তার পরের ঘরে গিয়ে আমি কি বলেছিলাম তোমরা একটু আমাকে লিখে জানাও তো দেখি। এইবার আমি আগেটা মনে আছে কিনা তোমাদের দেখছি, এই যে কিউ এর ঘরে, কিউ এর কলামে আমি ট্রু ফলসটা কিভাবে বসাবো বলো তো। আমি কি বলেছিলাম যে আগের কলামে টানা যে কয়টি ট্রু বসবে তার অর্ধেক সংখ্যক পরপর ট্রু পরপর ফলস করে সেট বসতে থাকবে। এখানে যদি 8 সেট করে বসে, দ্যাট মিন্স 8টি প্রোডাক্টের একটি বক্স হয়েছে, 8টি ট্রু 8টি ফলস। তাহলে পরেরটিতে হবে 4টি ট্রু 4টি ফলস, 4টি ট্রু 4টি ফলস ফিল আপ করে ফেলতে হবে। তাহলে 4 ঘর পর্যন্ত, এই ঘর পর্যন্ত না, তাহলে এই 4টি ট্রু, এই যে 4 নম্বরে ট্রু বসালাম, উপর দিয়ে যাই, এই যে 4টি ট্রু বসিয়ে দিলাম, 4টি ট্রু বসিয়ে দিলাম, আবার 4টি ফলস বসিয়ে দেবো, এই 4টি ফলস বসিয়ে দেবো। 8 নম্বর ঘর পর্যন্ত এসে আমার কি হলো, 4টি ট্রু 4টি ফলস, অর্ধেক সেট করে আসবে। আবার কি 4টি ফলস হয়ে গেছে, আবার 4টি ট্রু 4টি ট্রু 4টি, আবার 4টি ফলস, 4টি ট্রু 4টি ফলস, আবার 4টি ফলস আমি সেট বসিয়ে দিলাম। তাহলে 8 8 4 4 করে বসলো। আর এর ঘরে যে কি হবে বলো তো, তাহলে 4টি করে কিউ এর ঘরে হয়েছে সেট, 4টি ট্রু 4টি ফলস। আর এর ঘরে দিয়ে 2টি ট্রু 2টি ফলস, 4-এর অর্ধেক করে ভেঙে আসছে। তাহলে 4টি ট্রু ছিল আগের সেটে, আর এর ঘরে হবে 2টি ট্রু 2টি ফলসের সেট, 2টি ট্রু 2টি ফলস, 2টি ট্রু 2টি ফলস, অর্ধেক সেট। তাহলে এইভাবে আবার আমরা ট্রু ট্রু ফলস ফলস বসাবো, ট্রু ট্রু ফলস ফলস, ট্রু ট্রু ফলস ফলস, ওকে বসিয়ে গেলাম। আর একটি মাত্র বচন রয়েছে, সেটা হচ্ছে এস। বুঝতেই পারছো যে আগেরটাতে রয়েছে 2টি ট্রু 2টি ফলসের সেট, তাহলে এখানে হবে 1টি ট্রু 1টি ফলসের সেট, ট্রু ফলস। ঠিক আগেরটার 2 নম্বরের মতো আমরা যেটা করেছিলাম, ট্রু ফলস এভাবে বসাতে থাকবে, ট্রু লাস্টে গিয়ে দেখো মিলে যাচ্ছে ফলস। তাহলে দেখো একদম টোটালি এত সুন্দর করে বিন্যস্ত হয়েছে যে যতগুলো অপশন সম্ভব PQRS এর মধ্যে একটি সত্য হলে বাকিগুলো কতভাবে বিন্যস্ত, সমাবেশ বিন্যাসের অঙ্ক যদি তোমরা কখনো করে থাকো সেই ধরনের অঙ্কের মতো সমস্ত সম্ভাব্য উপায়ে বিন্যস্ত করা হয়েছে ট্রু ফলসকে। এবার এই বাকিগুলো যে 3টি কলাম রয়েছে এগুলো তো প্রোডাক্ট বের হবে, তাই না। পি আর কিউ, যেমন এখানে পি আর কিউ রয়েছে 2টি ট্রু, পি আর কিউ ট্রু, তাহলে ট্রু আর ট্রু ডট হলে কি হয়, 2টি একটা সংযৌগিক যুক্তি বাক্যে উভয় অংশ সত্য হলে সেটি সত্য হয়। আমি তোমাদের বলেছি একমাত্র তখনই সত্য হবে যদি উভয় অংশ সত্য হয়, তাই না, সত্য হয়ে গেল। এভাবে পি ডট কিউ, এখানে কি হচ্ছে, পি কিউ তেও ট্রু, তাহলে ট্রু হয়েছে। এভাবে মানগুলো যা আসবে তাই বসাতে থাকতে হবে। এখানে আর ভেল এস আছে, দেখো আর ভেল এস এর ক্ষেত্রে
আর ভেল এস ট্রু আর ট্রু রয়েছে। আমরা জানি আর ভেল মানে বৈকল্পিক যুক্তিবাক্য, এবং বৈকল্পিক যুক্তিবাক্যের অথবা দিয়ে বলে হয় এটা নয় ওটা, তাহলে যে কোনো একটি সত্য হলেই টোটাল বাক্যটি সত্য। এই টোটাল বাক্যটির যে কোনো একটা অঙ্গবচন সত্য হলে এটি সত্য। তাহলে দেখো আর এস এর যে দুইটি সত্য রয়েছে, তাহলে দুটি সত্য হলে তো অবশ্যই সত্য, তাহলে এটা ট্রু মান বসিয়ে দাও। তাহলে যে কোনো একটি কলমে আসো, এখানে আসো, এই 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 কলমটিতে আমি এই রো এর মানটা বসাবো। এখন এই রো এর মানটা দেখো, এখানে এসে পি ডট কিউ এর মানটা আমরা দেখি কি হয়। পি আছে কি এখানে দেখো, পি এখানে পি ফার্স্ট আছে ফলস, পি আছে ফলস আর কিউ আছে ট্রু। তো ফলস আর ট্রু কে ডট করলে পি ডট কিউ এখানে দ্যাট মিন্স হচ্ছে এই এখানে এসে আমি বলছি এই যে ফলস আর ডট ট্রু, তাই না? ফলস ডট ট্রু, তাহলে কি হবে বলতো? ফলস আর ডট ট্রু মানে সংযোগকে আমি বলেছি দুটিকেই এবং দিয়ে বললে, এবং দিয়ে বুঝে আমি যদি বলো আমি এবং রুমি একসাথে কলেজে যাই, তাহলে আমি এবং তুমি মনে করো যে খুশিয়ার আর রুমি দুজন বান্ধবী, খুশিয়ার এবং রুমি একসাথে কলেজে যায়, তাহলে যদি বলে না কলেজে রুমি কলেজে যায় না, তাহলে টোটাল কথাটা কি হবে? মিথ্যা হবে। অর্থাৎ সংযোগীকে ডট দ্বারা দুটিকেই সত্য হতে হবে। তাহলে একটি ফলস একটা ট্রু, তাহলে টোটালটা কি হবে? ফলস হবে। এটা ফলস হয়ে গেল। আবার আর ভেল এস এর এই ঘরটাতে আমরা কি পাবো দেখো, আর কি আছে এই ঘরটাতে? 11 নম্বর ঘরটাতে ফলস আছে আর ট্রু আছে। ফলস আর ট্রু অর্থাৎ ফলস ভেল ট্রু। তাহলে ফলস ভেল ট্রু হলে কি হবে? যে যেকোনো একটি সত্য হলেই তো আমি বলেছি যে বৈকল্পিক গুলো সত্য, তাহলে একটি বিকল্প সত্য, দেখো একটি বিকল্প ট্রু, তাহলে টোটালটা কি? টোটাল যুক্তি বাক্যটাকে আমি বলবো ট্রু, তাই না? এবার দেখো ফাইনাল প্রোডাক্টটা তোমরা দেখো, একটা ফাইনাল প্রোডাক্টটা দেখো, 16টা বের করা এখন টাইম সময় সাপেক্ষ। একটা দেখো এই যে পি ডট কিউ, দেখো পি ডট কিউ এর এই আমরা ফল পেয়েছি, পি ডট কিউ এর কি? ফলস। এখানে পেয়েছি পি ডট কিউ পেয়েছি ফলস এই লাইনে, আর আরভিএলএস পেয়েছি এই যে মাঝখানে নাল দাও ট্রু পেয়েছি, আরভিএলএস কি পেয়েছি? ট্রু। এখন আসছে এটা কি ধরনের যুক্তিবাক্য তোমরা জানো? এটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য, তাই না? তো প্রাকল্পিক যুক্তিবাক্য আমরা জানি যে শর্ত পূর্বক সত্য হলে এটাও কি হবে? অনুগ অবশ্যই সত্য হবে। পূর্বক সত্য হলে অবশ্যই কি হবে? অনুগ সত্য হবে। একমাত্র মিথ্যা কখন হবে? যে পূর্বক সত্য। তুমি একটা শর্ত বলেছো যে যদি তুমি আসো তাহলে আমি ভাত খাবো, আমি এসেছি কিন্তু তুমি ভাত খাচ্ছ না, তাহলে তোমার কথাটা মিথ্যা ছিল। আমি এসেছি কিন্তু তুমি ভাত খাইলে না, তাই না? একমাত্র তখনই মিথ্যা হবে। বাকি আমি আসিনি তাও ভাত খেয়েছো, তাও এটা হতে পারে। তুমি আমি বলে যদি তুমি আসো তাহলে ভাত খাবো, আমি এসেছি ভাত খেয়েছো এটাও সত্য। আমি আসিনি তাও ভাত খেয়েছো, আমি তো বলতে পারবো না যে তোমাকে তুমি মিথ্যা বলেছো, তাই না? যে আমি এমনিতে ভাত খেয়েছি, কিন্তু আমি শর্ত পালন করেছি, আমি এত ডলারে উন্নীত হয়েছে আমার মাথা পিছু হয়, আমাকে উন্নত দেশ ঘোষণা করা হচ্ছে না, তাহলে এই কথাটি মিথ্যা হবে। অর্থাৎ শর্ত মিথ্যা কিন্তু ফলাফল হয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো সংযোগিক যুক্ত হয়েছে সত্য বলবো, সেটাকে আমরা কি বলবো? সত্য। তাহলে দেখো আমরা এই সত্য সারণীর মাধ্যমে আংশিক আংশিক অঙ্গবচনগুলোর মান জানবো, জানার পরে তাদেরকে আমরা প্রোডাক্টগুলোর মান বের করে আমরা ফাইনালি টোটাল যুক্তি বাক্যটি সত্য বলতে পারবো। তাহলে এই এত জটিল একটি যুক্তি বাক্যকে আমি সত্য না মিথ্যা সেটাকে আমরা এই সত্য সারণীর মাধ্যমে সহজেই বের করতে পারছি। এটাই হচ্ছে সত্য সারণীর গুরুত্ব। আর আমরা সত্য সারণীর গঠনটা তো শিখেই ফেললাম এই পর্যন্ত। হ্যাঁ, ভেরি গুড। পিরাকদেব না ট্রু বসিয়েছে, ভেরি গুড, শাবাশ, সঠিক আনসার দিয়েছো। ফারহানা তন্নি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ওকে, ঠিক আছে, তাহলে হাফ করে ট্রু ফলস বসাতে হবে। রজতকান্তি দাস ধন্যবাদ। পিনাক দেবনাথ দুইটি, কিউ আগেরটার অর্ধেক। ভেরি গুড, ভেরি গুড। আনসারিং তোমরা করেছো, তোমরা বুঝছো। তাহলে আমরা সত্য সারণী কি সেটা বুঝলাম, কিভাবে গঠন করতে হয় সেভাবে সেটা দেখলাম, কিভাবে মান বের করতে হয় সত্য সারণীর মাধ্যমে সেটাও দেখলাম। আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই পর্যন্ত কে বুঝতে পারোনি বা বুঝতে পেরেছো সেটা আমাকে জানাও, যে বুঝতে পেরেছো পারোনি এটা আমাকে একটু প্রবলেমগুলো জানিয়ে দাও। ওকে, তাহলে দেখো খেয়াল করো, আমরা এ পর্যন্ত যা বলেছি সেটা তোমরা হচ্ছে যে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমাদের এখন আরেকটি টপিক বাকি রয়েছে, সেটি হচ্ছে সাধারণ মান নির্ণয় পদ্ধতিতে যৌগিক বচনের সত্য মান নির্ণয়। এখানে আমি একটা প্রবলেম যেমন ফার্স্ট এটা লিখেছি, সেটা হচ্ছে আমরা সত্য মান নির্ণয় দুই ভাবে করতে পারি। কয়টা বাজে? 12:48। ওকে, আমরা এটা সলভ করতে পারবো। দেখো এটাই পি ডট কিউ, এখানে একটা কোশ্চেন পি ডট কিউ ভেল আর নাল আর ভেল এস। এখানে দেওয়া আছে যে পি সমান ট্রু, পি সমান সত্য, কিউ সমান ফলস, আর ট্রু আর এস ফলস।
এই শর্ত দিয়ে বলেছে এই যৌগিক বাক্যটি সত্য মান নির্ণয় করতে। আমরা সত্য সারণীর মাধ্যমে কিন্তু এটিরই সত্য মান নির্ণয় করলাম, তাই না? এটিরই সত্য মান নির্ণয় করেছে, অনেকগুলো হতে পারে। কিন্তু এখানে আমাদের যে শর্তটা দিয়েছে, দেখো পি ট্রু কিউ ফলস, অর্থাৎ সত্য সারণীতে এই যে এর মধ্যে পি এর মান কিউ এর মান এক এক রকম ছিল, এখানে একটি করে মান জাস্ট দিয়ে দিয়েছে যে পি এর ঘরে মনে করো ট্রু আছে, কিউ এর ঘরে মনে করো এফ আছে, আর এর ঘরে ট্রু আছে, এস এর ঘরে ফলস আছে। তাহলে এর ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্টটা আসলে কি হবে মানটা? তাহলে এই মানটা আমরা ঠিক একইভাবে এখানে আমরা যেভাবে হিসাব করলাম সেটা সরাসরি আমরা একটি করে মানের জন্য সরাসরি এখানে এটাকে বলা হচ্ছে সাধারণ মান নির্ণয় পদ্ধতিতে সত্য মান নির্ণয়। সত্য সারণী করে তো 16টি ধরনেরই মান পাওয়া যাবে, আর এইভাবে করলে আমরা জাস্ট যে শর্তটি দিয়েছে সেই শর্তের জন্য একটি মান পাবো। যেমন এখানে পি এর মান দিয়েছে ট্রু, ট্রু বসিয়ে দিলাম, কিউ এর মান দিয়েছে ফলস, ফলস বসিয়ে দিলাম, নাল বসিয়ে দিলাম চিহ্ন, আর এর মান দিয়েছে ট্রু, ট্রু বসিয়ে দিলাম, ভেল বসালাম চিহ্ন, আর এস এর মান দিয়েছে ফলস বসিয়ে দিলাম। জাস্ট মানগুলো বসানোর পরে আমাদের যে জানা আছে যে এদের মধ্যকার সম্পর্ক যদি ডট থাকে ট্রু আর ফলসে, তাহলে সেটি হবে ফলস। কারণ আবারও বলছি, সংযোগী যুক্তি বাক্য দুইটি সত্য হলে তারপরে না সত্য হবে, বাকিগুলো সব মিথ্যা। তাহলে ট্রু আর ফলস দুইটা মিলায়ে হয়েছে, তাই এটা ফলস হয়ে গেল, মাঝখানে চিহ্ন তো থেকেই গেল। আর এটার ক্ষেত্রে আমি কি প্রোডাক্ট পাবো? দেখো ভেল আমি বলছি বৈকল্পিক যুক্তি বাক্যে যেকোনো একটি সত্য হলে সত্য, প্রথম দুটি সত্য পরেরটি মিথ্যা, তাহলে এটি সত্য। এর থেকে আমি সত্য মানটা পেয়ে গেলাম, এখান থেকে পেলাম সত্য, এখান থেকে পেলাম মিথ্যা। তাহলে আমি ফাইনালি এখন এই শর্ত থেকে দেখো যে ফলস, সেই প্রাকল্পিক যুক্তি বাক্যে প্রথমটি যদি হয় ফলস, অর্থাৎ পূর্ব শর্ত মিথ্যা হয়েছে কিন্তু ফলাফল ঘটতেই পারে, তাহলে সেটি সত্য, এটি শর্ত হচ্ছে সত্য। এইভাবে আমরা সাধারণ মান নির্ণয় পদ্ধতিতে, এটা হচ্ছে জাস্ট যে সিস্টেমে করলাম এটাকে বলা হচ্ছে সাধারণ মান নির্ণয় পদ্ধতি। আর আগেরটা করলাম সত্য সারণীর মাধ্যমে সত্য মান নির্ণয়। সত্য মান নির্ণয় দুটি পদ্ধতি, একটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে আর একটা সত্য সারণীর মাধ্যমে। জাস্ট ওটা একসাথে অনেকগুলো মান তুমি পাবে, এখানে দেখলে যে শর্ত দেওয়া থাকবে সেই শর্তের মানটি পাবে। ওকে স্যার প্লিজ আবার বলবেন, আমি খেয়াল করনি, কোনটা খেয়াল করনি প্লিজ? জি স্যার বুঝছি সব। আচ্ছা রাজত কান্তি দাসের যে স্টুডেন্ট তুমি বলছো, তুমি বলো তো হচ্ছে যে কোনটা বুঝতে পারো, কোনটা খেয়াল করনি প্লিজ একটু বলো তো আমাকে, তাহলে আমি একটু সেটা নিয়ে সলভ করছি। ওকে, আমরা একটা প্রবলেম সলভ করলাম, আরেকটি প্রবলেম আমরা এখানে সলভ করি। দেখো এখানে দেওয়া আছে পি কিউ আর, এই তিনটা হচ্ছে ট্রু, আর এক্স ওয়াই আর জেড এই তিনটা হচ্ছে ফলস হলে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে পি থার্ড ব্র্যাকেট পি ভেল কিউ কমা দ্যাট মিন্স ডট পি নাল আর থার্ড ব্র্যাকেট ইমপ্লাই নাল এক্স, এটার মান বের করতে বলছে। তোমাদের একটা বিষয় জানার জন্য বলছে, আমি এই পর্যন্তই সলভ করব আজকে। ওকে, এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দিই। দেখো সেটা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যায় ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে যে এটা ম্যাথের মতোই, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে থার্ড ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট বলা হয়, আর ফোর্থ তোমার উল্টা সেকেন্ড ব্র্যাকেটটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট, অর্থাৎ এটাকে বলা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এটা একটু খেয়াল রাখতে হবে, সেকেন্ড ব্র্যাকেটটাকে থার্ড ব্র্যাকেট বলা হয়, এটা খেয়াল রাখবে। আমরা ওই বডমাসের সিস্টেমে করব, ফার্স্ট ব্র্যাকেট অনুযায়ী করব, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে বীজগণিতের থার্ড ব্র্যাকেট, এটা মনে রাখবে। ওকে, ক্লাস শেষ না, খুশিয়ারা ক্লাস শেষ না, আজকে আরেকটু জাস্ট 2-3 মিনিট শেষ করে দেবো, এইটার মান নির্ণয় করলে শেষ হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করো যে দেখো এর মানটা আমরা বসিয়ে দিই, তাহলে আমরা সাধারণ সত্য মান পদ্ধতিতে এর মানটা কিভাবে বসাতে পারি, এটা জটিল মনে হচ্ছে তোমাদের কাছে। ফার্স্টে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মানটা বসাই, পি ভেল কিউ, পি এর মান বলেছে ট্রু আর কিউ এর মানও বলেছে ভিল ট্রু, পি কিউ আর সবই ট্রু, তাহলে আমরা এই মানটা জাস্ট বসিয়ে দিলাম, এই কমা, আর পি এর মান বলেছে ট্রু আর এর মানও বলেছে ট্রু, তাই না? তাহলে এটিও বসিয়ে দিলাম। থার্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ইমপ্লাইজ এক্স এর মান কি বলেছে, ফলস বলেছে, আমরা জাস্ট ফলস বসালাম, সব মানগুলো বসিয়ে দিলাম। এখন আমরা কাজ করব, সেটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটটা বসালাম ট্রু ভেল ট্রু, অর্থাৎ বৈকল্পিক যুক্তিবাক্যের দুইটি বিকল্পই সত্য এখানে, তাহলে অবশ্যই সেটি সত্য। আর কমার জন্য আমি এখানে ডট নিয়ে আসলাম। আর দেখো এটি প্রাকল্পিক যুক্তিবাক্যের শর্ত পূরণ হয়েছে, শর্তটিও সত্য, আবার এর ফলাফলটিও সত্য, তাই না? যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি ভালো ফলাফল করবে, পরিশ্রমও করেছো ভালো ফলাফলও পেয়েছো, তাহলে এটি টোটালটি সত্য বাক্য।
তাহলে এটিকে আমি সত্য হিসাবে লিখলাম এই টোটালটিকে। তাহলে আমি এটির মান পেয়েছি, এটির মান পেয়েছি, মাঝখানে কমার জন্য ডট দিয়েছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আর আছে নাল এফ। তাহলে এইবার আমি ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলবো। সেটি হচ্ছে যে দেখো দুইটি সংযোগিক বাক্যের দুইটি অংশই কি সত্য। এটা একটি সংযোগিক যুক্তি বাক্য যার দুইটি অংশই সত্য। যেমন বলা হচ্ছে যে বাংলাদেশ হয় নদীমাতৃক দেশ এবং উর্বর মাটির দেশ। নদীমাতৃক দেশ কথাটিও সত্য, উর্বর মাটির দেশ কথাটিও সত্য, তাই টোটাল বাক্যটি সত্য। তাই এখানে আমি দিলাম এর মাটি সত্য, এই টোটালটুকুর জন্য পেলাম সত্য। আর এখানে নাল আছে, নাল দিলাম আর ফলস দিলাম। তাহলে এবার একটা বিষয় আসছে, দেখো এটা লাস্টে আসছে প্রাকল্পিক যুক্তি বাক্য। প্রাকল্পিক যুক্তি বাক্য প্রকল্প কি, যে শর্ত পূরণ হয়েছে, শর্ত পূরণ করেছে। মনে করো বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে সকলে যে শর্ত দিয়েছিল যে যদি তোমরা ফায়ার সিস্টেম ডেভেলপ করো, কর্মীদের বেতন, কর্মীদের জীবনমান উন্নয়ন করো, তাহলে আমরা ইউরোপিয়ান যে পোশাক ক্রেতাদের জোট আছে তারা বললো যে তাহলে আমরা তোমাদের কাছ থেকে এত কোটি টাকার, এত বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য আমদানি করব। তো বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো সব সত্য পূরণ করেছে, মানে শর্ত পূরণ করেছে। তারা গার্মেন্টস ফ্যাক্টরির মান উন্নয়ন করেছে, ফায়ার সেফটি বিল্ড আপ করেছে, কর্মীদের জীবন মান উন্নয়ন করেছে, সব এই শর্তগুলো যদি শর্তগুলো পূরণ করেছে। কিন্তু তবে অ্যাকর্ড বা অ্যালায়েন্স বা ইউরোপিয়ান কোন যে পোশাক ক্রেতাদের জোট তারা কিন্তু আর সেই তত বিলিয়ন, মনে করে যে 500 বিলিয়ন ডলারের তারা পোশাক কিনবে, সেই 500 বিলিয়ন ডলারের পোশাক তারা কিনছে না। তাই তাদের ফলাফলটা কি মিথ্যা হয়েছে। তাহলে টোটাল যে তারা কথাটি বলেছিল সেটি ছিল মিথ্যা কথা। সেটি ছিল কি মিথ্যা কথা। এই যে ট্রু নাল এফ, তার মানে এটা হচ্ছে ফলস। শর্ত সত্য বাট ফলাফল মিথ্যা হয়েছে, তার মানে এটি মিথ্যা। তাহলে টোটাল এই যে জটিল একটি যৌগিক যুক্তি বাক্য ছিল, এই টোটাল এই যৌগিক যুক্তি বাক্যের আমরা কিন্তু ফাইনালি একটি মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে মিথ্যা কথা ছিল, তাই না? তাহলে এইভাবে আমরা প্রতীকী যুক্তিবিদ্যার মাধ্যমে, ভেরি গুড পিনাক দেবনাথ, ধন্যবাদ। ফলস হবে, এখানে ব্র্যাকেট না দিলে কি ভুল হবে? কোথায় সুপর্ণদত্ত মাটি, কোথায় ব্র্যাকেট না দিলে? এই ব্র্যাকেটগুলো অবশ্যই যখন যে স্টেপে ব্র্যাকেটগুলো থাকবে সেগুলোকে রেখে দিতে হবে ব্র্যাকেটগুলো, কারণ তুমি ব্র্যাকেটের মধ্যে কাজ শেষ না করে তো সেই ব্র্যাকেটকে তুলতে পারবে না। যেমন এখানে দেখো ব্র্যাকেটের কাজটি শেষ করেছি তাই আমি এইটি তুলে দিয়েছি, বাট এখানে তো এই সেকেন্ড ব্র্যাকেটে তো কাজ শেষ হয়নি, তাই আমি এটা তুলতে পারিনি। এখানে শেষ হয়েছে, এখানে তুলে দিয়েছি। ওকে, তাহলে দেখো আগের সারণীটির মান নির্ণয় বুঝিনি, আগের সারণীটির মান নির্ণয় বুঝুনি, সারণীটির মান নির্ণয় অর্থাৎ সত্য সারণীর মান নির্ণয়টা বুঝুনি। ও আচ্ছা, সত্য সারণীর মান নির্ণয়টি ঠিক এখানে যেমন এই সাধারণ পদ্ধতিতে আমি আগেটা যেমন মান নির্ণয় করলাম সেভাবে আমি দেখাচ্ছি। তাহলে দেখো এটা বুঝতে পেরেছি কিনা আমরা, সাধারণ মান নির্ণয় পদ্ধতিতে তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা? মান নির্ণয়টা খুব সহজ, কিন্তু আশা করি তোমরা এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। দেখি খুশিয়ারা, আমি কিন্তু ক্লাস চালাচ্ছি, তুমি বলেছো ক্লাস মনে হয় শেষ হয়ে গেছে, শেষ হয়নি, ক্লাস কিন্তু চলছে। আজকে যেহেতু অধ্যায়টা শেষ করে দিচ্ছি, আমরা সাধারণ মান নির্ণয় পদ্ধতিতেও শিখে গেলাম কিভাবে আমরা মান নির্ণয় করবো। দেখো এই বিষয়টি কিন্তু খুব সহজ, তোমাদের ঠান্ডা মাথায় তোমরা যদি এটা বাসায় আরেকবার প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। আর এই যে সুপর্ণদত্ত মাটি কে জন্য বলেছে যে আগের সারণীর মানটি বুঝতে পাওনি, তাদেরকে তার জন্য বলছি। দেখো সারণীর মান বলতে মনে করো এটা একটা সারণী, সাপোজ এখানে বেশ কয়েকটি কলাম আছে, সাপোজ এখানে আমি একটি সারণী মনে করো, এখানে একটি সারণীতে চলে এসেছি, সাপোজ মাঝখানে কিছু আছে ডট ডট ডট। তো এখানে পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে, এখানে 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 এই চারটি কলাম আছে। এখানে পি ডট কিউ আছে, আর ডট আর ভেল এস আছে, এখানে একটা মান আছে, এখানে আবার আছে পি ডট কিউ আর এই নাল আর ভেল এস, এটা আছে মনে করো সাপোজ। কিংবা নাল না দিয়ে মনে করো অন্য একটা চিহ্ন আছে, এখানে মনে করো ডট আছে, আর একটা ভিন্ন করে দিলাম তোমার সুবিধা আছে। তাহলে এখানে এই রো আস্তে আস্তে তুমি এই রো এর মানটি বের করবে। এখন এই রো এর মানটি, এই সারণীর মানটি বের করবে, যেখানে পি এর মান মনে করো যে আছে ফলস, কিউ এর মান মনে করো সাপোজ আছে ফলস, আর এর মান মনে করো সাপোজ আছে ট্রু, আর এস এর মান সাপোজ আছে ট্রু। মানে এইভাবে নানান কম্বিনেশনে থাকতে পারে, ট্রু ফলস বা ট্রু ট্রু এভাবে থাকতে পারে। এবার তুমি কি করবে, এটি যেকোনো একটি ধরেছি, এটি একটা মান বের করবে, পি ডট কিউ এর মান বের করবে। তাহলে এই লাইনে যদি তুমি মান বসাতে চাও তাহলে এই সারণীর যে মানগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। পি এর মান আছে ফলস, পি এর মান আছে এখানে ফলস, আর ডট ডট বসাও, কিউ এর মান আছে কি ফলস, তাহলে ফলস ডট ফলস। তাহলে সংযোগী যুক্তি বাক্যের দুইটি এখানে ফলস, এটা আমি জাস্ট তোমার বোঝার জন্য লিখছি, এটা তোমার ফাইনাল লেখার দরকার নেই, এটা তুমি বোঝার জন্য যে ফলস আর ফলস পি কিউ এর মান, তাহলে আনসারটা কি হবে ফলস হবে, এটা জাস্ট বসানো। আর ভেল এস এর ক্ষেত্রে দেখো আর ভেল আর এর মান আছে ট্রু,
এস এর মান আছে ট্রু, তাহলে ট্রু ভেল ট্রু, আসলে কি এটা তাহলে সত্য, তাহলে এটা মুছে দাও, এটা তাহলে সত্য, তাহলে এর মান পেলে এর মান পেলে। এখন তুমি এই ফাইনাল এই প্রোডাক্টটা পি ডট কিউ ডট আর ভেল এস, অর্থাৎ এখানে ফলস, এই পি ডট কিউ এর মান পেয়েছো ফলস, আর এর ডটের জন্য ডট দিলা, আর আর ভেল এস এর মান পেয়েছো ট্রু, তাই এখানে ট্রু দিয়েছো। ফলস আর ট্রু এর সংযোগী যুক্তি বাক্যের ক্ষেত্রে আমরা জানি সেটি হচ্ছে মিথ্যা হবে, কি হবে মিথ্যা, কারণ দুইটি সত্য হতে হবে। তাহলে এই ফাইনালি তুমি যুক্তি বাক্যের যে কোনো একটা সারিতে তুমি যদি এভাবে ধরো হিসাব করো, তার যা মান আছে সেই সূত্র, এইগুলো সূত্র অনুযায়ী সেই মানটা এখানে বসাই দিবে, এখানে ট্রু অথবা ফলস বসিয়ে দিবে, ফাইনালি যে মানটা পাবে সেই মানটা এখানে বসাই দিবে। ট্রু ফলস হলে এখানে ট্রু ডট ফলস মানে ফলস হবে, দুইটাই ট্রু হলে এটা ট্রু হবে, এভাবে তুমি মানগুলো পেয়ে যাবে। আশা করি তোমরা কোশ্চেনের আনসার পেয়েছো ডিয়ার স্টুডেন্টস। তাহলে আজকে একটু ক্লাসটা বেশি লেন্দি হয়ে গেল, আমি দুঃখিত, বাট তোমাদের কোর্সটা শেষ করার জন্য আমার একটু দরকার ছিল। তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছো। কুরবানি ঈদের আগে এটাই আমার শেষ ক্লাস হচ্ছে, ঈদের পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সকলের জন্য ঈদের শুভেচ্ছা থাকলো, অনেক ভালো করে ঈদ কাটাও, আনন্দ করো, সাবধানে থাকো করোনা ভাইরাস থেকে, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক, আমার জন্য দোয়া করবা। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।